শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নাৎসি পদ্ধতির ডিটেনশন ক্যাম্প বানাবে পশ্চিমবঙ্গ। ভারতের রাজ্যটিতে সিএই কার্যকর। গেস্টাপো স্টাইলের বিশেষ পুলিশ বাহিনী গঠন করে কথিত অবৈধ বাংলাদেশি ধরার পরিকল্পনা। সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধিতে মূল্যস্ফীতি অনিয়ন্ত্রিত হওয়ার শঙ্কা। খানিকটা স্বস্তি দিতে বেসরকারি সার্ভিস রুল প্রণয়নের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে সিভিলিয়ানদের প্রশিক্ষণ দিচ্ছে ইরান। আত্মবলিদান কর্মসূচি চালু। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। তবে কি নাৎসি জার্মানির পথে হাঁটতে চায় ভারতের বিজেপি সরকার? পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরপরই কথিত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এজন্য জেলায় জেলায় হবে আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার। নতুন কর্মসূচির নাম ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এই আধুনিক বিশ্বেও কাউকে অনুপ্রবেশকারী সন্দেহ হলে তার জন্য ডিলিটের মতো ভয়ঙ্কর শব্দ আনুষ্ঠানিকভাবে ব্যবহার করছে ভারত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 20 মে বুধবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই সংক্রান্ত আইন কার্যকর করার কথা জানিয়ে দিয়েছেন। বলা হয়েছে, সিএই বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যারা, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তারপর তাদের সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। শুভেন্দু জানিয়েছেন, 1 বছর আগে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের জন্য এই নির্দেশনা জারি করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকার তা কার্যকর করেনি। অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে ডিটেক্ট অর্থাৎ চিহ্নিত করা, ডিলিট অর্থাৎ মুছে দেওয়া এবং ডিপোর্ট অর্থাৎ ফেরত পাঠানোর নীতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা কেন্দ্রের নির্দেশিকায় বিশদভাবে বলা আছে। নির্দেশিকা অনুযায়ী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিজের দেশে ফেরত পাঠানোর জন্য প্রতি রাজ্যে জেলা ধরে ধরে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ গঠন করতে হবে। এজন্য প্রত্যেক রাজ্য সরকার সমস্ত জেলায় পর্যাপ্ত সংখ্যায় হোল্ডিং সেন্টার বা শরণার্থী শিবির তৈরি করবে। সেখানে কথিত অবৈধ অভিবাসী বাংলাদেশি বা রোহিঙ্গাদের আটক করে রাখা যাবে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ অনেকটা ডিটেনশন সেন্টারের মতোই হবে ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে তদন্ত শেষ হওয়ার পর অবৈধ অভিবাসীকে হোল্ডিং সেন্টার থেকে তুলে নিয়ে যেতে পারে সীমান্তরক্ষী বা উপকূলরক্ষী বাহিনী। সরাসরি তাদের দেশের সীমান্তের বাইরে পাঠিয়ে দেওয়া যেতে পারে। তদন্তের পর রোহিঙ্গা বা বাংলাদেশি বলে কাউকে যদি চিহ্নিত করা যায়, অবিলম্বে তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রের পোর্টালে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ ওই ব্যক্তিকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে। এর জন্য পুলিশের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশের কাগজ থাকতে হবে। তারপর সীমান্তরক্ষী বাহিনীর ভারত থেকে বাংলাদেশ বা মায়ানমারে ওই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। এই অনুপ্রবেশকারীদের সে দেশে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে। অর্থাৎ ভারত সরকার কাউকে যদি বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাবি করেন আর এদেশে তার নাগরিকত্ব না থাকে, তিনি বা তারা তৎক্ষণাৎ রাষ্ট্রহীন হয়ে যাবেন। এদিকে দেশের তীব্র অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও টিসিবি লাইনে সাধারণ মানুষের দীর্ঘ সারির মাঝে আগামী 1 জুলাই থেকে বাস্তবায়িত হতে যাচ্ছে নবম পে কমিশন। এর ফলে 14 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগীর বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধি পাবে। বিগত 15 বছরে 4 গুণ বৃদ্ধি পেয়ে এই খাতের ব্যয় ইতোমধ্যে 22,395 কোটি টাকা থেকে 84,114 কোটি টাকায় ঠেকেছে, যা নতুন কাঠামোয় 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সাধারণ করদাতাদের ওপর এই বিপুল ব্যয়ের চাপ তৈরি হওয়ায় বাজেট ব্যবস্থাপনায় চরম সংকট দেখা দেবে। অন্যদিকে দেশের মোট কর্মসংস্থানের 66.4% কর্মী বেসরকারি খাতে নিয়োজিত থাকলেও তারা প্রায়ই চাকরির নিরাপত্তা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। সরকারি সুবিধার এই বিশাল বৈষম্যের প্রেক্ষাপটে বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে এবং ছাঁটাইয়ের ঝুঁকি কমাতে এক সমন্বিত বেসরকারি সার্ভিস রুলস প্রণয়নের কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নতুন বিধিমালার আওতায় বেসরকারি খাতের ন্যূনতম বেতন, কর্মঘণ্টা, বাধ্যতামূলক নিয়োগপত্র ও চাকরির স্থায়িত্বের আইনি ভিত্তি নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন করা হচ্ছে। এমনকি উবার, পাঠাও বা ফুড পান্ডার মতো অনলাইন প্ল্যাটফর্মের গিগ কর্মীরাও এই সুরক্ষার আওতায় আসবেন, যা সরকারি ও বেসরকারি খাতের মধ্যকার বিদ্যমান সুযোগ সুবিধার ব্যবধান কিছুটা ঘুচিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
উচ্চ মূল্যস্ফীতিতে টিসিবি লাইনে মানুষের ভিড় এবং হামি শিশু মৃত্যুর সংকটের মাঝেই সড়ক প্রকল্পের টাকায় সওজের ভবন বিলাসের খবর এসেছে। এশিয়া উন্নয়ন ব্যাংকের ঋণে 2016 সালে শুরু হওয়া সাসেক্স সংযোগ সড়ক প্রকল্প 2 এলেঙ্গা থেকে রংপুর মহাসড়কের মূল ব্যয় 7,000 কোটি টাকা ও সময় 7 বছর বৃদ্ধির পরও আবারও তা বাড়ানোর তোড়জোড় চলছে। বর্তমানে এই প্রকল্পে কিলোমিটার প্রতি ব্যয় হচ্ছে 200 কোটি টাকারও বেশি, যা ভারত, চীন বা ইউরোপের চেয়ে কয়েক গুণ বেশি। মহাসড়ক উন্নয়নের টাকায় সওজ, রাজুক ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পাইকপাড়ায় গাছ কেটে বিলাসী ভবন ও সুইমিং পুল নির্মাণ করছে। তেজগাঁওয়ে অত্যাধুনিক কার্যালয় থাকা সত্ত্বেও গবেষণাগারের নামে এই অপ্রয়োজনীয় অবকাঠামো তৈরি আইন ও জবাবদিহির চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এবার বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিতে শুরু করেছে ইরান। এক ভিডিওতে দেখা গেছে ইরানের বিভিন্ন শহরের মসজিদে মসজিদে এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি নারীরাও এবং ক্ষেত্র বিশেষে শিশুদেরও এমন প্রশিক্ষণ নিতে দেখা গেছে। জানা গেছে বিভিন্ন স্থানে অস্ত্রের স্টল স্থাপন করে হালকা অস্ত্রের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি ইরানের রাষ্ট্রীয় টিভিতে এসে প্রশিক্ষকরা লাইভে AK-47 চালানোর টিউটোরিয়াল দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন ইরান মূলত গেরিলা ও দীর্ঘমেয়াদী জনযুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। এদিকে আত্মবলিদান কর্মসূচিও চালু করেছে ইরান। যেসব নারী পুরুষ দেশ রক্ষায় নিজেদের জীবন দানে প্রস্তুত, তাদের গণবিয়ে কর্মসূচির মতো ঘটনাও ঘটেছে। শুধু তেহরানের ইমাম হোসেন স্কোয়ারে এরকম 100 জুটি প্রকাশ্যে বিয়ে করেছেন। বিয়ের পর তারা অস্ত্র হাতে বুনিয়াদী প্রশিক্ষণও গ্রহণ করেছেন। বাংলাদেশে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ বরাবরই বিতর্কিত অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত। যদিও পরিসংখ্যান বলছে এমন সুযোগ খুব বেশি সুফল মেলেনি বিগত সময়ে। তবে প্রতি বছর জমি, ফ্ল্যাট, বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ইত্যাদি ক্রয় বিক্রয়ের প্রকৃত লেনদেন গোপন, কম দামে দলিল ও নগদ অর্থের অস্বচ্ছ ব্যবহারে হাজার হাজার কোটি টাকার অপ্রদর্শিত অর্থ তৈরি হয়। রাজস্ব হারানো এই অর্থ মূলধারায় ফিরিয়ে আনতে আগামী বাজেটে বিশেষ সুযোগ দেওয়ার চিন্তা করেছে সরকার। মূলত রাষ্ট্রীয় সিস্টেমের গ্যারাকল কিংবা মৌজা মূল্যের ফাঁদে অপ্রদর্শিত অর্থ 2026-27 অর্থ বছর বাজেটে শর্ত সাপেক্ষে বৈধ করার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। শর্ত হচ্ছে ক্রেতা ও বিক্রেতার উভয় পক্ষকে আয়কর রিটার্নের বিবরণে সম্পদের প্রকৃত মূল্যের ঘোষণা থাকতে হবে। তাহলেই কেবল প্রচলিত হারে কর পরিশোধ করে বৈধতা মিলবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। দুর্দান্ত জয়ে 30 বছরের শিরোপাখরা কি দারুণভাবেই না কাটালো অ্যাস্টন ভিলা। গতকাল রাতে ইউরোপা লিগ ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভিলা। গোল করেন ইউরি তিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে 41 মিনিটে বজ্রগতির ভলিতে ভিলাকে এগিয়ে নেন তিলেমান্স। প্রথমার্ধে যোগ করার সময় অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধে 58 মিনিটে রজার্স গোল করে ফ্রাইবুর্গের ওপর ভিলার আধিপত্য নিশ্চিত করে। এর মধ্য দিয়ে 1996 সালে লিগ কাপের পর প্রথম শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি। ইউরোপের মঞ্চে 44 বছর পর বড় কোনো টুর্নামেন্টে শিরোপার দেখা পেল ভিলা। বাঙালিয়ানার শানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।